হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে আমি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা এক ক্লাসে অনশটে শেষ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা এই বিশ্বাস নিয়ে ক্লাসটা নিতেছি। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের মেন যে টপিকগুলো, ওই মেন টপিকগুলো আগে একটু লেখা যাক। চলো লিখে ফেলি। তো সবার আগে আছে এই থার্ড চ্যাপ্টারে যে লিখলাম মেইন টপিকটা, তোমরা খাতা কলম নিয়ে বসো, মেইন টপিকগুলো একটু লিখে ফেলো। মেইন টপিকস, মেইন টপিক্সের প্রথমটা হচ্ছে মৌল সম্পর্কে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা মৌলের প্রতীক সম্পর্কে আলোচনা করব, মৌলের প্রতীক। দেন তৃতীয়টা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর কণিকা, পরমাণুর কণিকা, কণিকা। ওকে ফাইন। চতুর্থতে যেটা আলোচনা করব পরমাণুর পরিচিতি, পরমাণুর পরিচিতি। সবটুকু এ টু জেড একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আলোচনা করার চেষ্টা করব, বিন্দু পরিমাণ যেন ঝামেলা না হয়। ঠিক আছে? তো 5 নাম্বারটা, ওকে ওকে, 5 নাম্বারটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর। ভর। তারপরে 6 নাম্বারটা হচ্ছে বুঝতে পারছি, 6 নাম্বারটা, 6 নাম্বারটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। ব্যবহার তোমরা একটু খাতায় সুন্দরভাবে তুলে নিও। ঠিক আছে? 7 নাম্বারটা যেটা আছে, 7 নাম্বারটা হচ্ছে পরমাণুর মডেল, পরমাণুর মডেল। 8 নাম্বারটা হচ্ছে পরমাণু মডেল রাদারফোর্ড আর বোর, এই দুটো মডেল নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এদের সীমাবদ্ধতা যে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো পরবর্তীটা একটু দেখো, এদের সীমাবদ্ধতাও দেখব। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এই টপিকটা একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। তো এই টপিকগুলো ফার্স্টে লিখে নাও, ফার্স্টে এই টপিকগুলো লিখে নাও। দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারহান স্যার নেবেন, ক্লাস নেবেন, উনি নেবেন। এটা ইনশাল্লাহ আমি নিব। দেখো না, একটু করে দেখো, চেষ্টা করো করার, দেখো না কেমন করাই। ইনশাল্লাহ ভালো লাগবে পরবর্তীতে। সব পড়ানো টিচাররা চলে গেছে না, ওরা একটু ব্যস্ত আছে। আমরাও পড়াই, কেন আমরা পড়াবো না কেন, আমরাও পড়ানোর টিচার। তো এই টপিকগুলো আগে একটু লেখো, লিখে তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উনি ক্লাস নেবেন, বাট পরবর্তীতে নিতে পারেন, খেয়াল করেন আগে। এগুলো করা যাক। ওকে ফাইন। তো মৌল সম্পর্কে একটু আলোচনা করা যাক। খেয়াল করো, পদার্থ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, পদার্থ 2 ধরনের হয়ে থাকে, পদার্থ 2 ধরনের। একটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগিক পদার্থ, যৌগিক, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। ওকে ফাইন। মৌলিক পদার্থ কোনগুলো তোমরা জানো, 118টা মৌলিক পদার্থ আছে। এই 118টা মৌলিক পদার্থের সবগুলাই হচ্ছে তোমার মৌলিক। যেমন
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, এরকম তোমাদের 30টা মিনিমাম মুখস্থ রাখতে হবে। আর গ্রুপ ওয়াইজ ভিত্তিক তোমাদের মুখস্থ রাখতে হবে। তো পরবর্তীতে এটা আমরা একটু দেখব। তো এইগুলাই হচ্ছে মৌলিক পদার্থ। স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইব্রাহিম হোসেন রিফাত। একটু পরিচিত পরে হই, আমরা লাস্টে যাই একটু পরিচিত হব নি, আগে টাইপটা শেষ করে নিই। হ্যাঁ, ওকে। এই আর যৌগিক পদার্থ কোনগুলা? যেমন হচ্ছে পানি, H2O, এটা হচ্ছে যৌগিক। যেমন মৌলিক পদার্থ দুইটা হাইড্রোজেন আছে, একটা হচ্ছে অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। তো তারপরে আরো যৌগিক পদার্থ আছে H2SO4, সালফিউরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে 4টা। সো এখানে মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। অনেকগুলো মৌলিক পদার্থ নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আশা করি বুঝতে পারছেন। দেন আর একটু পরবর্তীতে আলোচনা করা যায়, এটা নিয়ে একটু আলোচনা করি। মৌলের প্রতীক, সংকেত। যেমন হাইড্রোজেন তোমরা লিখতেছো এভাবে, হাইড্রোজেন এটা কি? এটারে বলবো হচ্ছে হাইড্রোজেন পরমাণু। যখন H2 লিখবো এটারে বলবো হচ্ছে হাইড্রোজেন অণু। সাপোজ অক্সিজেন ও, এইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। আবার যখন O2 লিখবো এটা হচ্ছে হাইড্রোজেন অণু। তো এই জিনিসগুলো দেখতে হবে তোমাদের। সাপোজ ক্লোরিন, ক্লোরিন পরমাণু আর এটা হচ্ছে ক্লোরিন অণু। খুবই সিম্পল, ঠিক আছে? তো এইগুলাকে বলবো হচ্ছে অণু বা সংকেত। এইগুলাকে কি বলবো? সংকেত, সংকেত, ঠিক আছে? এগুলো হচ্ছে সংকেত। তারপরে হচ্ছে এটার অণুও বলতে পারবো, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে পরমাণু, এটারে কি বলবো? পরমাণু, পরমাণু, পরমাণু বা মৌল, বা মৌল বলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা সংকেত। হাইড্রোজেন সংকেত হচ্ছে H2, বাট হাইড্রোজেন পরমাণু হচ্ছে H, ঠিক আছে? ওই তো বাংলা একাধিক যৌগ পাওয়া যায়, অবশ্যই বাংলা একাধিক যৌগ পাওয়া যায়। যেমন হচ্ছে অণু, সালফিউরিক অ্যাসিড, H2SO4 না, একাধিক পাইতেছো না, হাইড্রোজেন পাইতেছো, সালফার পাইতেছো, ঠিক আছে, ইত্যাদি তো পাইতেছো। ওকে ফাইন। আচ্ছা আমরা একটু আগাই, পরবর্তীতে আগাই। তো এরপরে যেটা নিয়ে আলোচনা করব, পরমাণুর কণিকা নিয়ে তো আলোচনা করলাম। এখন কণিকা নিয়ে একটু আলোচনা করবো, সরি সংকেত নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে কণিকা। কণিকা হচ্ছে কয় ধরনের, এটা একটু লিখে নাও, এটা বই নেই। কণিকা, কণিকা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা। আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। আর একটা হচ্ছে তোমার হচ্ছে কম্পোজিট, কম্পোজিট কণিকা। তো স্থায়ী কণিকা কোনগুলা? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমরা সংক্ষিপ্তভাবে লিখতেছি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা হচ্ছে কম্পোজিট স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তবে তবে তোমরা একটু বলো তো, কে দেখি পারে কিনা, স্থায়ী কণিকার মধ্যে কোথায় নিউট্রন নেই? কোন পরমাণুটায় নিউট্রন নেই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোন পরমাণুতে নিউট্রন নেই কেউ কি বলতে পারবা? একজনও আসতেছে না রিপ্লাই। আছে, আমি বলে দিই। এখানে হচ্ছে হাইড্রোজেনে এইচ পরমাণুতে, পরমাণুতে কি নেই? নিউট্রন নেই। এইচ পরমাণুতে কি নেই? নিউট্রন নেই। এটা একটু মাথায় রাখতে হবে। এখন অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা কোনগুলা? একটা এটা একটু লিখে নাও, পজিট্রন, পজিট্রন। আর একটা হচ্ছে মেসন, মেসন। আর একটা হচ্ছে নিউট্রিনো, নিউট্রিনো, ঠিক আছে? এইগুলাকে বলবো হচ্ছে স্থায়ী কণিকা। এগুলাকে কি বলবো? অস্থায়ী কণিকা। এগুলাকে কি বলবো? অস্থায়ী কণিকা। আরটা আছে কম্পোজিট কণিকা কোনগুলা? একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা। তারপরে হচ্ছে ডিউটেরন, ডিউটেরন। এইটাকে বলবো হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে? এরা এদের একটা কমন একটা বৈশিষ্ট্য আমি একটু বলে দিই। এরা বিশেষত রেডিও অ্যাক্টিভ হয়। এরা কি হয়? রেডিও অ্যাক্টিভ,
এরা এর রেডিও অ্যাক্টিভ হয়, যেমন হচ্ছে তোমার ইউরেনিয়াম থেকে যে রেডিয়েশন বের হয় না, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ হয়। অনেকে অ্যান্সার দিছে হাইড্রোজেন, থ্যাংক ইউ সোহেল, গুড, ভেরি গুড। তারপর হচ্ছে ফারহানা আক্তার, হ্যাঁ তুমিও দিছো, ধন্যবাদ, হয়েছে তোমাদেরটা হয়েছে। তো খেয়াল করো, তোমরা কেমিস্ট্রি ইনশাল্লাহ ভয় পাওয়া না, মানে আমি এমনভাবে করানোর চেষ্টা করব, আমি কয়েকটা ক্লাস নিব, দেখো আমার বিশ্বাস তোমরা কেমিস্ট্রিতে ভয় পাবা না। আমার ইনশাল্লাহ 8 বছরের যতটুকু অভিজ্ঞতা আছে আমি ততটুকুই সর্বোচ্চটা দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্টগুলো যখন করতে বলবো, এইসব কি আসবে কণিকা? এইসব আসবে না, বাট তোমাদের জানা লাগবে, যখন ইন্টারে বড় বড় মোটা দুইটা বই দেখবে না, তখন ওইগুলাতে অনেক কিছুই তোমার শিখে যাওয়া লাগবে, যাতে ওইগুলাতে ভয় না পাও। অনেক ইন্টারে তো অনেক বড় একটা জিনিস, অনেক বড়, তো এখান থেকে অনেক জিনিস শিখে যাওয়া লাগবে তোমাদের, ঠিক আছে? লিখে রাখো, ঠিক আছে, লিখে রাখতে পারো। তো অস্থায়ী কণিকা হচ্ছে এই তিনটা, পজিট্রন, মেসন আর হচ্ছে নিউট্রিনো। ওকে ফাইন, এখন হচ্ছে প্রতীক নিয়ে একটু আলোচনা করব। প্রতীক নিয়ে তো আলোচনা করছি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে এই স্থায়ী কণিকা যেহেতু আমাদের আছে বইয়ে, এই স্থায়ী কণিকাটা নিয়ে একটু আলোচনা করব। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এটা হচ্ছে প্রতীক। এগুলা কি বইয়ের মধ্যে আছে দেখবা, এটা কি প্রতীক, প্রতীক রূপে আমরা হচ্ছে এগুলাকে চিনি। এই যে ইলেকট্রনের একটা নিজস্ব ভর আছে, প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, একটা একটা করে, ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে বইয়ে সুন্দরভাবে একটা ছক দেওয়া আছে দেখবা। আচ্ছা, আমি তোমাদের একটু বের করে দেখাই, খেয়াল করো, আমি একটু বের করে দেখাচ্ছি তোমাদের। তৃতীয় অধ্যায়, এইখানে চলে এসেছি আমরা, এই যে আহ্বানীতেও আছে, এগুলা আসতেছি। এখন দেখো ইলেকট্রন, এই যে বড় করে জুম করে দেখাচ্ছি, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক পি, নিউট্রনের প্রতীক এন, চার্জ হচ্ছে তোমার -1.60 × 10⁻⁻19 কুলম্ব। তারপর প্রোটনের চার্জ এটা, নিউট্রনের চার্জ এটা, জাস্ট খালি এখানে প্রোটনেরটা প্লাস হবে, ইলেকট্রনেরটা মাইনাস হবে। প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻⁻28, অর্থাৎ 28। এখানে আরেকটা জিনিস এমসিকিউতে আসে, একটু খেয়াল করো, এমসিকিউতে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে 9.11 0 × 10⁻⁻31 কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। এটাকে কি করছি আমরা, এটাকে হচ্ছে কেজিতে নিয়ে নিছি, এই অপশনটাও আসে। ওকে, 7-11 পড়া হয় নাই, ওকে ঠিক আছে, পড়াই দিব ইনশাল্লাহ, সব শেষ করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। সো এটাকে কি করছি, কিচ্ছু করি না, জাস্ট খালি 1000 দ্বারা ভাগ করে দিছি। 9.110 × 10⁻⁻28 ডিভাইডেড বাই 1000, 1000 মানে 10 কিউব লেখা যায় না? তোমরা সূচকে করছো 1.110 × 10⁻⁻28 এই তিনটা উপরে চলে গেছে, তাই ইনভার্স হয়ে গেছে। দ্যাট মিনস 9.110 × 10⁻31 এভাবে আসছে। তো গ্রাম একক থেকে কেজি এককে নিতে গেলে আমাদের কি করা লাগে, 1000 দ্বারা ভাগ করা লাগে, ওই জিনিসটাই হচ্ছে করছি। 11 গড়ান খোকা, 11 তোমাকে মানে একদম ইজি ভাবে তোমার মাথায় আমি ঢুকাই দেবো, প্যারা নেই। আমার কাছে এমন একটা জিনিস আছে, মানে আমি নিজে তৈরি করছি চার্টটা, তো 11 নিয়ে টেনশন করিও না, সিরিয়াল ভাবে যাই আমরা, 3 থেকে স্টার্ট করি, 11 এই সপ্তাহের মধ্যে হয়তো বা পেয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইটাই আর কি, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেছে একটু, ওকে প্রবলেম নাই, এটা তো তোমাদের গ্রুপেই থাকবে, একবার না বুঝলে বারবার দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো ওইভাবে যাইতেছি, যাতে লং না হয়, একটু আগাই, ঠিক আছে? কমেন্ট পরে করবো না। জুম করবেন স্যার? কোনটা স্যার, কোনটা জুম করব? এইটা একটু খেয়াল করো, কোনটা?
বইটা দেখা, এই বই আছে তো খোকা, এটা বই আছে তোমাদের, বইটা একটু খুলো পেজটা, এটা আছে 40 নাম্বার পেজ, 40 নাম্বার পেজ খুলো। সোহেল জীবাশ্ম জানালে আমি তো বললাম তোমার A to Z ক্লিয়ার করে দেবো। তোমার যদি বিন্দু পরিমাণ প্রবলেম থাকে দেন তুমি আমার আইসে প্রশ্ন করবা যে, বা লাইভে বলবা স্যার আপনি বুঝাইতে পারেন নাই। জীবাশ্ম জ্বালানি সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার আমার কাছে লাগে, ঠিক আছে। 11, ওকে স্যার, ওকে ঠিক আছে, আমরা আগাই, ওকে ফাইন। তো এগুলা করছি। তারপর হচ্ছে প্রকৃত ভরটা হচ্ছে দেখলাম, আর এদের প্রকৃত ভরটা হচ্ছে আসে ইলেকট্রনেরটা বেশি আসে, একটু স্টার মার্ক করে রাখো। আপেক্ষিক আধান হচ্ছে ইলেকট্রনের -1, তারপরে হচ্ছে প্রোটনের +1, নিউটনের হচ্ছে 0, আর আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রনের 0, প্রোটনের 1, আর হচ্ছে নিউটনের 1। ওকে ফাইন। এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমরা একটু জানবো, পারমাণবিক সংখ্যা সম্পর্কে একটু জানবো। খেয়াল করো, পারমাণবিক সংখ্যা কিছুই না, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে পারমাণবিক সংখ্যা। তোমাদের বইয়ে সুন্দরভাবে একটা চার্ট দেওয়া আছে, একটু খেয়াল করো। ভর সংখ্যা, এই যে এইখানে যেটা থাকে সেটাকে বলবো ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমষ্টি। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাটা এইখানে থাকে। তাহলে খোকা এটা বলো তো, নিউট্রন সংখ্যাটা কত? ভর সংখ্যা 23, ভর সংখ্যা 23, আর হচ্ছে প্রোটন সংখ্যা কত? 11। তাহলে নিউট্রন সংখ্যা কত? ইজিলি বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পাবা 12। 12 বিয়োগ করলে কত হবে? 12। এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা, একদম ইজি, ঠিক আছে। তো এই জিনিসটাই। আসসালামু আলাইকুম স্যার, ইসরা জান, ওকে ওকে দেখার চেষ্টা করো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন। তো এই জিনিসটা একটু দেখলেই পারবা। মেইন টপিকে চলে যাই। এই যে যে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা একদম এখনই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ফাহাদ স্যার কই? ইসরা জাহান, ফাহাদ স্যার একটু ব্যস্ত আছে, আমি নিতেছি, দেখো না ইনশাল্লাহ ভালো লাগবে, এই বিশ্বাসটা রেখেই বলতেছি, ইনশাল্লাহ ভালো লাগবে। একটু খেয়াল করো, রাদারফোর্ডের পরমাণু মডেল, এই 1911 সালে সর্বপ্রথম রাদারফোর্ড এই পরমাণু সম্পর্কে তার ধারণা পেশ করেন। তো তিনি বলেন, কি কি বলছে এখানে লেখা আছে, একটু বইটা আর খাতা কলম নিয়ে বসতে হবে। পরমাণুর একটা কেন্দ্র আছে, আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর থাকে, নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর এই নিউক্লিয়াসের বাইরে কে থাকে? ইলেকট্রন। বুঝতে পারছো? এই জিনিসগুলাই হচ্ছে লেখা আছে। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এখানে প্রোটন প্লাস নিউট্রনও থাকে, হ্যাঁ। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। ওকে ফাইন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর 0 ধরা হয়, এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভর একটু আগে পড়ছিলাম না আমরা, এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভর একটু আগে পড়ছিলাম, দেখো খোকা, এই যে এই জায়গায় লেখা আছে ইলেকট্রনের আপেক্ষিক ভর। এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 0। আপেক্ষিক জিনিসটা কি? আপেক্ষিক জিনিসটা হচ্ছে, সাপোজ আমার বয়সটা হচ্ছে 25, আমার বয়সটা কত? 25, তোমাদের যে কারো একজনের বয়স হচ্ছে 16। তো 25 থেকে 16 বাদ দিলে 9 বছর না? সাপোজ এ ব্যক্তির নাম হচ্ছে, এ ব্যক্তির বয়স হচ্ছে কত? 16। এ ব্যক্তির বয়স হচ্ছে 16, আর আমার বয়সটা হচ্ছে, আমি বি ব্যক্তি, তো আমার বয়সটা হচ্ছে 25। তাহলে ওই ব্যক্তি অর্থাৎ এ ব্যক্তির সাপেক্ষে আমার বয়সটা হচ্ছে 9 বছর। এটাই আপেক্ষিকতা স্যার, আর কিছু না। ওকে স্যার, আপনি ভালোবান, অনেক ধন্যবাদ। একটু দেখো, ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রির বিন্দু পরিমাণ প্রবলেম থাকবে না, আমি তোমাদের কথা দিতেছি। কেমিস্ট্রির বিন্দু পরিমাণ তোমাদের প্রবলেম থাকবে না, ঠিক আছে। আপেক্ষিক অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে 0, হ্যাঁ রাইট। ওকে ওকে ফাইন, তাহলে এটা করা যাক, তাহলে করা যাক। তো এই কারণে এখানে কি লেখা আছে? আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর 0 ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রনের ভরে কি পরমাণু ভর হিসেবে বিবেচিত হয়। এটাই হচ্ছে
প্রথম লাইনটা আশা করি বুঝতে পারছো তোমরা। একদম নর্মালি একটা পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতর প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে ইলেকট্রন থাকে। ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, অর্থাৎ পরমাণুর ভরটাই হচ্ছে কি কিসে ভর, প্রোটন আর নিউট্রনের ভর, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণু ভর। যেভাবে বলো কোনো সমস্যা নেই, একদম ইজি, একদম ইজি। দ্বিতীয়টা, পরমাণু অত্যন্ত ক্ষুদ্র। খোকা এটা তো দেখাই যায় না, তো ক্ষুদ্র তো অনেক ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ঠিক আছে, এটা দেখাই যায়। আর পরমাণু বেশিরভাগ স্থানে কি ফাঁকা। খেয়াল করো তোমরা এভাবে জিনিসটা মনে রাখতে পারো, এখানে আছে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন আছে, আর এখানে ইলেকট্রন আছে, তো এই জায়গাগুলো কি ফাঁকা না। তো এই কারণেই নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, ভেতরে পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানে কি ফাঁকা। তাহলে সৌরজগৎ, এই যে এই ভুলটা করার জন্য আসলে ও নোবেলটা পায় নাই। সৌরজগতের সাথে যে তুলনা আছে, ঠিক আছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এখন নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটনের চার্জ তো পজিটিভ আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। ঠান্ডা মাথায় একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, খেয়াল করো, এটার একটু জুম আউট করে দিই, একটু ঠান্ডা মাথায় এখানে খেয়াল করো। এইটা হচ্ছে সূর্য, সূর্য মামা, এটা আমাদের সূর্য মামা। এই সূর্য মামার চারপাশে উপবৃত্তাকার পথে পৃথিবী ঘুরতেছে বা অন্যান্য ঘুরতেছে গ্রহগুলা, বুধ শুক্র শনি ইত্যাদি ঘুরতেছে। তো এইখানে আমি যে কোনো একটা গ্রহ কল্পনা করলাম, এটা সাপোজ পৃথিবী, বাট সবচেয়ে নিকটতম গ্রহটা হচ্ছে বুধ। সবচেয়ে নিকটতম গ্রহটা কি, বুধ। তাহলে এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তো ঘুরতেছে, ভালো কথা। তো এখন কিভাবে ঘুরতেছে এটা একটা প্রশ্ন থেকে যায়, এটা কি অ্যান্সার দিবে? হ্যাঁ দিয়ে দিই। কিভাবে ঘুরতেছে একটু দেখো, এখানে দিই, আচ্ছা এখানে দিই, কোনো প্রবলেম নাই, এখানে দিতেছি আমি। খেয়াল করো, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরতেছে। নিউটনের সূত্র কি ছিল? এই মহাবিশ্বে প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠান্ডা মাথায় একটু বুঝো, এই যে কলমটা, আমি কলমটা ছেড়ে দিলাম, কলমটা তো নিচে পড়তেছে, রাইট? তাহলে এই যে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করলে, কলমের একটা ভর আছে এম, আর পৃথিবীর ভর বড় হাতের এম, যেটা ফিজিক্সে তোমরা পড়ছো। তো এই জিনিসটা যে ছেড়ে দিলাম, সরল রৈখিক বরাবর কাজ করতেছে, এটা সরল রেখা বরাবর কাজ করতেছে। তো গ্রহগুলা কিভাবে কাজ করে, ওইখানে আকর্ষণ বিকর্ষণ বল, বিকর্ষণ বল নাই, ওইখানে আকর্ষণ বল আছে। সো এটা একটা পয়েন্ট, আবারও বলতেছি, এই গ্রহগুলার আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল নেই। এইটা নোট ডাউন করে রাখো। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে এই সূর্য তার নিজের কেন্দ্রের দিকে একটা বল নিয়ে আকর্ষণ করে, সেটাকে বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। সূর্য তার নিজেকে কেন্দ্রের দিকে যেটা আকর্ষণ করতে, সেটাকে কি বলবো? সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন, পৃথিবীও তো তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, এই যে কলম রে যেমন করছে, কিন্তু সূর্য তো অনেক বড়, তো অনেক বড় একটা বিষয়ে মানে আকর্ষণ করাটা, মানে যেমন এই যে কলমটা, এই কলমটা সূর্যকে, পৃথিবীকে আকর্ষণ করতেছে, কিন্তু ওই আকর্ষণটা লিমিট স্ট্যান্ডস টু শূন্য, শূন্যের কাছাকাছি। কারণ এই কলম কি পৃথিবীকে উঠাই না আনতে পারবে এভাবে? পসিবল না, ঠিক আছে, শূন্যের কাছাকাছি সেই আকর্ষণ বলটা। তো সেমভাবে এই পৃথিবীকে আকর্ষণ করতেছে সূর্য, সূর্যকে আকর্ষণ করতেছে পৃথিবী। আবার এই দিকে আরও তো গ্রহ আছে, এইদিকে সূর্যের থেকে বড় বড় আরো গ্রহ আছে না, গ্রহ নক্ষত্র আছে না? তোমরা একটু সার্চ করলে দেখতে পারবা কত বড় বড় নক্ষত্র গ্রহ আছে। তো এই যে গ্রহ বা নক্ষত্র, এও পৃথিবীকে আকর্ষণ করতেছে। তো পৃথিবীকে এ বলতেছে তুই এদিকে আয়, সূর্য বলতেছে পৃথিবীকে তুমি এদিকে আসো। তো এই কারণে এ কোথাও না যে এইভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, একটা লব্ধি নিয়ে এভাবে ঘুরতে থাকে। এটা হচ্ছে পৃথিবী আর সূর্যের আকর্ষণ, যেটা কিনা চার্জহীন, ঠিক আছে, আকর্ষণ করে, এইভাবে আকর্ষণ করে, কিন্তু এগুলো চার্জ নেই, চার্জহীন। তো এই চার্জহীন বস্তুর সাথে ইলেকট্রন প্রোটন, এখন আসি ইলেকট্রন প্রোটন। এখানে তো প্রোটনের পদার্থের পরমাণু কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনের চার্জ তো শূন্য, প্রোটনের চার্জ তো পজিটিভ। এখন প্রোটনের চারপাশে যে ইলেকট্রনটা আছে, এটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আর প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। তাই প্রোটন আর নিউট্রনের চার্জটা যে পজিটিভ নেগেটিভ যে আছে, কিন্তু সূর্য আর গ্রহর যে আকর্ষণ, সেটাতে কি আছে?
সেটাতে নাই। তো একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা করাটা ঠিক না, এটাই তার সীমাবদ্ধতা বা ভুল ছিল। এটার জন্য সে নোবেলটা পায় নাই। লাস্ট পর্যায়ে সে নোবেলটা নিতে গেছিল, একদম স্টেজে উঠছে, এই কথাটা বলার কারণে তার নোবেলটা বাদ গেছে। যাই হোক, পরবর্তীতে একটু খেয়াল করি আমরা, এটা সীমাবদ্ধতা আমরা দেখব, আশা করি বুঝতে পারছো। এই যে এই লাইনটা এখানে বলছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণু ইলেকট্রন যে কয়টি প্রোটন থাকে সে কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, বাইরে সে কয়টা ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত, তাই পরমাণু সামগ্রিক চার্জ শূন্য। তো এইটা একটু মনে রাখার চেষ্টা করবো। তারপরে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসে, এই যে এখানে নিউক্লিয়াসকে কেন ধনাত্মক বলা হলো, কেননা নিউক্লিয়াসকে কেন ধনাত্মক বলা হলো এখানে একটু খেয়াল করো। নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন আছে, নিউট্রনের চার্জ তো নাই, তাহলে প্রোটনের চার্জটাই নিউক্লিয়াসের চার্জ। এই কারণে এখানে বলছে ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রনের একটি আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, কেন্দ্রমুখী বল, ঠিক আছে। আর আকর্ষণ বল অনুভব করে, এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। এই যে এটা একটা ভুল কথা ছিল। যাই হোক, তারপর রাদারফোর্ড পরমাণু মডেলে সৌরজগতের সোলার সিস্টেম মডেল যেটার বলে, এটা একটু পড়ে নিতে পারবা। আর এই যে সীমাবদ্ধতা বা ভুল, আমি এটা পড়ানোর সময় এটা সীমাবদ্ধতাটা বলে দিছি, ঠিক আছে। তাছাড়া এটা আকার ব্যাসার্ধ নিয়ে তেমন একটা কথাবার্তা বলতে পারে নাই, কি হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে নোবেল দিত, ওই কথাটা বলার কারণে দেয়নি, ঠিক আছে। স্যার বই জুম করেন। আচ্ছা ম্যাম, বইটা জুম করব, ঠিক আছে, বাট তোমার কাছে বই থাকবে তো, বইটা তো তোমরা পাবা। এই যে বইটা জুম করতেছি, নাও। আচ্ছা, এই যে সীমাবদ্ধতা, এখন হচ্ছে সীমাবদ্ধতা পড়বো। দেখো কি কি ভুল ছিল। ফার্স্ট অফ অল, এই মডেল ইলেকট্রনের কক্ষপথ ব্যাসার্ধ সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেনি বা ধারণা দিতে পারেনি। দ্বিতীয়টা কি, সৌরজগতে সূর্য এই যে চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর যে তুলনাটা, এটা করা তার ঠিক হয়নি। দ্বিতীয়টা আমি বলে দিছি আগেই, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, এটা ইন্টারে গেলে আর একটু ক্লিয়ারলি তোমরা জানতে পারবে। আমরা হালকা একটু বলে দিই কিভাবে ঘুরে। 3 ডাইমেনশন নাম শুনছো না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। এই ইলেকট্রনগুলা এইভাবে ঘুরে, একটা ইলেকট্রন এরকম ঘুরতেছে সাপোজ, আর একটা ইলেকট্রন কিভাবে ঘুরতেছে, এরকম ঘুরতেছে, সাপোজ এরকম ঘুরতেছে। এক্স আর সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। একটা আছে মনে করো শুধু এক্স অক্ষে ঘুরতেছে, আর একটা হচ্ছে এক্স আর ওয়াই ঘুরতেছে, জেড অক্ষে ঘুরতেছে না। আর একটা ইলেকট্রন আছে এইভাবে যে এক্স আর জেড নিয়ে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। আরও কিছু মানে ইলেকট্রন আছে এরকম কাঁপতেছে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, লেখা বোঝা যায় না তো। ম্যাম এটা রেকর্ড হচ্ছে তো, লাইভ ক্লাস, প্রবলেম নাই, তুমি করতে পারবা, পরবর্তীতে দেখে নিতে পারবা, রেকর্ড থাকবে। স্যার লেখা বোঝাচ্ছা, লেট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, দেখো কোনো সমস্যা নাই, তোমরা রেকর্ড থাকবে তো, এটা দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এইভাবে হচ্ছে ঘুরতেছে বিষয়টা, তো এই ইলেকট্রনগুলো এইভাবেই ঘুরে। তো এই কারণে কিভাবে ঘুরে এই সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেনি। আর ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, সাপোজ ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, এই যে এখানে সুন্দরভাবে জিনিসটা বোঝানো হয়েছে। ম্যাক্সওয়েলের তত্ত্বটা এখানে একটু খেয়াল করো, এইটা পরমাণুর কেন্দ্র, এই পরমাণু কেন্দ্রে তো নিউক্লিয়াস থাকে, যেটা চার্জটা হচ্ছে পজিটিভ। তো একটা পজিটিভ চার্জের প্রতি একটা নেগেটিভ চার্জের আকর্ষণ বল কাজ করে। তো আকর্ষণ বলটা কিভাবে কাজ করবে, তো ইলেকট্রন তো এরকম ঘুরতেছে, ঘুরতে শক্তি হারাবে, শক্তি হারায় এই ইলেকট্রনটা এই প্রোটনের কাছে চলে আসবে, স্বাভাবিক। কারণ কি, প্রকৃতির একটা সিস্টেম যে ইলেকট্রন প্রোটনের কাছে আসতেছে, প্রোটন ইলেকট্রনের কাছে যাইতে চায়, ঠিক আছে, এই আর কি। তো এই যে ঘটনাটা, এটা তো স্বাভাবিকভাবে ঘটে না,
পরমাণুর চারপাশে তো ইলেকট্রন জাস্ট খালি ঘুরতেই আছে, ঠিক আছে, জাস্ট খালি ঘুরতেই আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনাটা ঘটে না। তো দ্যাটস ওয়াই কি হয়, তো এই ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিচ্ছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে। এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হতে থাকবে। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেল সঠিক নয়। এই যে লাস্টে যে কথাটা বলছে, ঠিক আছে, তো শক্তি হারাইতে থাকবে, যেহেতু তার শক্তি যদি হারায় তো একটা সময় ইলেকট্রনটা এখানে পতিত হবে, কিন্তু সেটা বাস্তব লাইফে ঘটে না। তো এই কারণে বলছে যে রাদারফোর্ড পরমাণু মডেলটা সঠিক নয়। দেন বোর পরমাণু মডেল, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পরীক্ষার মধ্যে যদি আসে এটাই আসবে, স্টার মার্ক দিয়ে রাখো। এটা দুই বছর পর, অর্থাৎ 1913 সালে হচ্ছে নিলস বোর এই পরমাণুর মডেল প্রেরণ করেন, ঠিক আছে, পরমাণু মডেল প্রেরণ করেন। এই মডেলটা কিভাবে কি বলছে একটু খেয়াল করা যাক। এই তার ভুলগুলো সংশোধন করে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ইলেকট্রন ঘুরবে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরবে, এই সম্পর্কে নিলস বোর পূর্ণাঙ্গ একটা ধারণা দিছে। এইটা একটু দেখা যাক, খেয়াল করো, তোমরা খাতাতে তুলে ফেলবা, ঠিক আছে। পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরতে পারে না। ইচ্ছা মতো ঘুরতে পারে না মানে কি, প্রথম কক্ষপথে ঘুরে কয়টা খোকা, প্রথম কক্ষপথে কয়টা ঘুরে, 2n², একটা সূত্র আছে না, 2n², মানে প্রথম n এর মান 1 হলে কয়টা ইলেকট্রন ঘুরবে, দুইটা। n এর মান 2 হলে কয়টা ইলেকট্রন ঘুরবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8টা। দ্বিতীয় কক্ষপথে ঘুরবে 8টা। n=3 হলে তৃতীয় কক্ষপথে কয়টা ঘুরবে, তৃতীয় কক্ষপথে ঘুরবে হচ্ছে 18টা। তো ইচ্ছা মতো ঘুরতে পারে, ইচ্ছা করলে দ্বিতীয় কক্ষপথে 16টা 17টা ঘুরতে পারবে না। ম্যাক্সওয়েলের থিওরি সত্য হলে মানুষরা মরে বয়স হলে ডিসপায়ার হতো। বানানটা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো 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 খোকা, দেখো খুবই সিম্পল একটা জিনিস। তো n=1 হলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা ঘুরতেছে সেটা পাবো, n=2 হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা ঘুরতেছে সেটা পাবো, ঠিক আছে। তো এই কক্ষপথ সম্পর্কে লাস্টে একটু আছে, ওইটা একদম পূর্ণাঙ্গ তখন ব্যাখ্যা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটু পড়বা, আর একটা নাম দিছে, n=1 হলে প্রথম কক্ষপথ, n=2 হলে দ্বিতীয় কক্ষপথ, n=3 হলে তৃতীয় কক্ষপথ, ঠিক আছে। যেটাকে KLMN এভাবে নাম দ্বারা সূচিত করা হয়েছে, ঠিক আছে। তো একটু খেয়াল করা যাক, এই যে আবারও বলতেছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। সাপোজ n=1 হলে এটা প্রথম কক্ষপথ, যেটা কে দ্বারা প্রকাশ করা হয়। n=2 হলে দ্বিতীয় কক্ষপথ, n=2 KL দ্বারা প্রকাশ করা হয়। 3 হলে তৃতীয় কক্ষপথ, 4 হলে চতুর্থ কক্ষপথ, ঠিক আছে, এভাবে প্রকাশ করা হয়। KLMN, প্রথম কক্ষপথ K, দ্বিতীয় কক্ষপথ KL, তৃতীয় কক্ষপথ M। হ্যাঁ, এই যে 2, 8, 18, 32, 18, এটা কি লিখছো, সানজিদ ইসলাম সানজু, 2, 8, 18, 32। আচ্ছা k=2, না না না, মানে k=2 মানে প্রথম কক্ষপথে দুইটা মানে ইলেকট্রন ঘুরে, এরকম বোঝালে তাহলে ঠিক আছে। 2, 8, 18, 32, হ্যাঁ ঠিক আছে। এই যে লাস্টে কি লেখছে, ফারহানা আক্তার, এটা ঠিক আছে, ঠিক আছে, এইভাবে ঘুরবে, সমস্যা নেই। এটা সম্পর্কে আমি বলবো, একটু পরে বলবো, লাস্টে একদম ক্লিয়ার করে দেবো তোমাদের এই জিনিসটা। যাই হোক, তারপরে খেয়াল করো, এই যে এইখানে mvr = NH/2π, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করো। mvr = NH/2π। m হচ্ছে ইলেকট্রনের ভর, এই যে দেখো কেজিতে দিছে, এখন 10⁻³ কেজি, কেজিতে নিতে হবে। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ।
ইলেকট্রনের বেগ না বলে ইলেকট্রনের রৈখিক বেগ বলাটা বেস্ট, কারণ ইলেকট্রনের দুটো বেগ থাকে, একটা হচ্ছে কেন্দ্র কৌণিক বেগ আর একটা হচ্ছে রৈখিক বেগ। সো এই বেগটা হচ্ছে রৈখিক বেগ, ঠিক আছে। ইলেকট্রনের বেগ সরি কৌণিক বেগ, রৈখিক বেগ বলতেছি। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটা মান হচ্ছে 6.626 × 10⁻⁻³ মিটার স্কোয়ার কেজি ইনভার্স, এই যে কেজি পার সেকেন্ড, এটারে এভাবেও লিখতে পারো তোমরা। এই যে এককটা, এটার এককটাকে এই যে এইচের এককটাকে তুমি এভাবে লিখতে পারো যে মিটার স্কোয়ার কেজি, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। এন হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা নিয়ে আলোচনা করব লাস্টে, এটা নিয়ে সব লাস্টে আলোচনা, এমন বলে দিলে সিকোয়েন্স হারাই ফেলবা। ওকে ফাইন। তো পরবর্তীতে দেখা যায়, এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ লাইন, মানে যেটা আসবেই আসবে, মিস নাই, এরকম একটা লাইন তোমাদের দাগাই দিচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে, একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে। সো এটাকে বলতেছে শক্তি নির্গমন হওয়া, নির্গত হওয়া, ঠিক আছে। আর একটা দেখো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। তো এইটা কি ঘটছে, এইটাকে কি বলবো, এইটাকে কি বলবো, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো সুন্দরভাবে এখানে একটু খেয়াল করুন, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বা বিকিরণ হয় না। তবে মানে ঘোরার সময় কিছুই হয় না, শক্তি শোষণ বা বিকিরণ কিছুই হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ এটা এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষিত হয়। এই যে এই লাইনটা যদি না আসে না, তৃতীয় অধ্যায় থেকে কোনো এমসিকিউ যদি আসে, এটা আসবে 100%, এটা আসবে। যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তির কি হয়, শোষণ হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে কিসে শক্তির শোষণ ঘটে। এই যে MBR = NH/2 পাই না, এটা আসতেছি, আলোচনা করতেছি, সানজিদ ইসলাম সানজু আলোচনা করতেছি গোগা, এটা একটু খেয়াল করো। তো এই বিকিরিত বা শক্তি শোষিত শক্তির পরিমাণ হচ্ছে এইচ, এই যে এইচ এফ, এটার এফ দিলে ভালো হয়, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য। তোমার এটা ভির মতো যেটা দিছে, এটার এফ দিলে ভালো হয়, ঠিক আছে। এফ লিখতে পারো তোমরা, এটাকে এফ লিখতে পারো, এফ মানে ফ্রিকোয়েন্সি। এইচ এফ = hc/λ, ঠিক আছে। তো সি হচ্ছে আলোর বেগ, ভি এই যে এফটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সাইন, এটা একটু বলে দিই, না বললে আবার সমস্যা। এটা এরকম ফ্রিকোয়েন্সি এই যে এই টাইপের থাকে, ভির মতোই কিন্তু ভি না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সাইন, ফ্রিকোয়েন্সি। তো যেটা বললাম, এটা স্টার মার্ক করে রাখো তোমরা, যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শক্তি শোষণ হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে শক্তির বিকিরণ হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এটা, এই সূত্র দিয়ে করতে হবে। এটা হালকা একটু বোঝাই দিই তোমাদের। C = hf, f হচ্ছে কম্পাঙ্ক, f = c/h, f = কি, c/h। এখন এই দুই সাইডে আমি h দ্বারা যদি গুণ করি, hf সমান, আরে কি করতেছি, v = f λ, তাহলে v, আরে v এখানে আসতেছে না, এই যে এবার আসছে। C = f λ, এটা হচ্ছে সূত্র, মেইন সূত্রটা। তাহলে f সমান কি হবে, f সমান c/λ। তাহলে এইখানে h দ্বারা আমরা যদি গুণ করে দিই, hf সমান hc/λ,
এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, এইভাবে আসছে। এইচ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এফ হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, এই যে ল্যামডাটা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি তরঙ্গ দৈর্ঘ্য। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আলোচনা করলাম। এখন মেন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, একটু খেয়াল করা যাক। এটা মুছে দিলাম আমরা, এখন খেয়াল করো এই পেজটার যে মেন আলোচনা, খেয়াল করো এম ভি আর ইলেকট্রনের কৌণিক বেগ, ইলেকট্রনের বেগ, তারপরে আর একটা কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটাকে এমভিআর দ্বারা প্রকাশ করা হয়। এমভিআর ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই, এনএইচ ডিভাইডেড বাই 2 পাই, এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি বলতো ইলেকট্রনের কৌণিক ভরবেগ না বলে যদি বলতো ইলেকট্রনের কৌণিক বেগ, ইলেকট্রনের কৌণিক বেগ, এই কথাটা যদি বলা থাকতো, এই যে এইখানে কিন্তু ভুল করবে সবাই, এই জায়গাটাতে সবাই ভুল করবে যে পরীক্ষায় আসছে ইলেকট্রনের কৌণিক বেগ, সবাই এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই দিয়ে করে আসছে, তখন কিন্তু ম্যাথটা ভুল যাবে। সো বি কেয়ারফুল। তো কৌণিক বেগ কি হবে, ভি আর ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম, এই এমটা ভরটাই পাশে চলে আসবে, কারণ ভর নাই এখানে, এখানে আছে কি ইলেকট্রনের কৌণিক বেগ। তারপরে ইলেকট্রনের বেগ যদি বলে ইলেকট্রনের বেগ, তখন হবে শুধু ভি ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম, আর এই ব্যাসার্ধের যে আরটা সেটা এই পাশে চলে আসবে, আর মান তো সব বই দেয়াই আছে। সো বি কেয়ারফুল, ইলেকট্রনের কৌণিক ভরবেগ বললে এটা, ইলেকট্রনের কৌণিক বেগ বললে এটা, ইলেকট্রনের বেগ বললে এটা, খুবই 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 গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, এমভিআর ইকুয়াল টু কৌণিক ভরবেগ, রাইট। এখন কোশ্চেন থাকলে কেউ করতে পারো। নেই, ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। তো বি কেয়ারফুল, আবারও রিপিট করতেছি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ বললে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, ইলেকট্রনের কৌণিক বেগ বললে ভিআর, শুধু ভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম, এমটাকে জাস্ট ওই পাশে নিছি, এই যে এমটা আছে না, এই এমটাকে জাস্ট ওই পাশে নিছি। আর যদি বলি ইলেকট্রনের বেগ বা ইলেকট্রনের রৈখিক বেগ, তখন এনএইচ বাই 2 পাই এম আরটা ওই পাশে চলে যাবে, এই যে এই সে এম আর আরটা এ পাশে দিয়ে দিছি। আচ্ছা কৌণিক মানেটা কি? আচ্ছা ম্যাম, কোন সোহেল, এই যে খেয়াল করো ম্যাম, আর একটা প্রশ্ন, যে ইসরাত জাহান, কৌণিক বেগ এর বেগ আলাদা কেন? আচ্ছা 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 আচ্ছা, এইখানে খেয়াল করো, বেগটা তো একটা ভেক্টর রাশি, তাই না? এটা নিয়ে যদিও উপরে ক্লাসে বহুত আলোচনা আছে। ভেক্টর রাশিগুলার নির্দিষ্ট বেগের একটা নির্দিষ্ট কি থাকে, দিক থাকে, যে কোন দিকে যাইতেছে। সাপোজ এইদিকে একটা বেগ যাইতেছে, এদিকে একটা বেগ যাইতেছে, কিন্তু যদি সেটা এই যে এইভাবে ঘুরে, তখন সেটাকে বলবো কৌণিক বেগ। তো কৌণিক বেগের মধ্যে স্পর্শক বরাবর লম্ব দিকে যেটা থাকে, সেটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে রৈখিক বেগ থাকে, প্রত্যেকটা বিন্দুতে এরকম কি থাকবে, রৈখিক বেগ থাকবে। সো এই রৈখিক বেগগুলো নিয়েই সে কৌণিকভাবে ঘুরতেছে, বুঝতে পারছো? তো কৌণিক বেগটারে বলবো ভি আর, এটারে বলবো কৌণিক বেগ, ঠিক আছে? আর রৈখিক বেগটা শুধু ভি, রৈখিক বেগটা কি শুধু ভি। আশা করি বুঝতে পারছো। একটু বুঝে থাকলে আমাকে বলো, নাহলে আমি আরো ইজি ভাবে বোঝাবো। আচ্ছা কৌণিক মানে কি, হ্যাঁ এটা তো বলছি সোহেল। হ্যাঁ, কৌণিক মানে আছে এই যে ঘুরতেছে, গোল ভাবে ঘুরতেছে না, এটা হচ্ছে কৌণিক বেগ বলে, ঠিক আছে? ওকে ফাইন, এখন তাহলে চলে যাই পরবর্তীতে। বুঝতে পারছি, ধন্যবাদ আজমির হক, ধন্যবাদ।
ঠিক আছে, ঠিক আছে। তো আমরা পরবর্তীটায় চলে যাই। আশা করি এই পেজটা বোঝা গেছে। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ বললে কি করব, কৌণিক বেগ বললে কি করব। ক্লিয়ার স্যার? সানজিদ ইসলাম সানজু, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে, আচ্ছা। এখন বোরের পরমাণু মডেল, এটা তো আলোচনা হইল। তারপরে এটারও সীমাবদ্ধতা আছে, ভুল আছে। বোরের পরমাণু মডেল এটা একটু পড়ে নিবা। বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে অনেক রেখা পাওয়া যায়। এই সীমাবদ্ধতা একটু পড়ে নিবা। এখন এই যে এটা হচ্ছে মেন আলোচনা, এই যে 2n² বলছিলাম না, এটা হচ্ছে মেন আলোচনা, একদম ক্লিয়ার করব। এখন বেশি অ্যাটেনশন দিবা, এখন বেশি অ্যাটেনশন দিবা, সবাই গুরুত্বপূর্ণভাবে একদম ক্লিয়ার করে অ্যাটেনশন দিবা। এখানে কি কি লিখছে সব A to Z ক্লিয়ার করব, খেয়াল করো। আমরা যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করব, যে কোনো কিছুর একটা ইলেকট্রন বিন্যাস করব। সাপোজ 30 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করতেছি, খেয়াল করা যাক। তো জিঙ্ক 30 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টো ইলেকট্রন থাকবে। কালারটা চেঞ্জ করে ফেলি, ইয়েলো নেই। আচ্ছা থাক, ওইটা থাকুক, নাকি ডিলিট করে দিই। আচ্ছা, প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। তৃতীয় শক্তি স্তরে কয়টা? চতুর্থ শক্তি স্তরে কয়টা? এটা একটু একদম ডায়াগ্রাম সহকারে বুঝাই দিব আমি, খেয়াল করো, ডায়াগ্রাম সহকারে আমি বুঝাই দিব। এটা এখানে থাকুক, পরে সরাবো। জিঙ্কের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 4 5 6 7 8। তৃতীয়টাতে কয়টা থাকবে? 18। 1 2 3 4 5 6 7 8। 18টা ডিরেক্ট যাবে না। স্যার বর্ণালীটা কি জিনিস একটু বুঝাই দেন। ওই যে সূর্যের রশ্মি যখন পড়ে না, তখন ওই যে বর্ণগুলো আসে না, যে 7টা রং, ওইগুলাই হচ্ছে বর্ণালী, তাছাড়া কিছু না। বুঝতে পারছো? বর্ণালীর কাজ কি? বর্ণালীর কাজ হচ্ছে ওই যে মৌলিক রং 7টা না, ওই 7টা বর্ণালী আলাদা আলাদা ভাবে আসে আর কি। তো এইখানে একাধিক বর্ণালী পাওয়ার কথা, কিন্তু মানে সরি, ও বলছিল একটা বর্ণালী পাবে, তো একাধিক বর্ণালী আসে। ঠিক আছে, এইটাই আর কি। বর্ণালী তেমন কোনো কাজ নেই, এই আর কি। ওকে ফাইন, এটা আগে দেখো, এটা গুরুত্বপূর্ণ। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন গেছে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা ডিরেক্ট যাবে না। কিভাবে যাবে এটা একটু আমরা আলোচনা করব। সোহেল ওই যে দিছে, ইলেকট্রন বিন্যাস দিছে, ওকে ফাইন, এটাই দেখবো খোকা, যে ডিরেক্ট 18টা কেন যায় না আর কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে, এটা একটু দেখব। থ্যাংক ইউ স্যার, বুঝছি, থ্যাংক ইউ। ঘুম আসে এখন স্যার? কেন ঘুম আসতেছে জেরিন? তুমি একটু চোখে পানি দিয়ে আসে পড়তে বসো। ঘুম আসবে কেন? এখন কয়টা বাজে? ওকে ফাইন, দেখো খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো তো। তৃতীয় কক্ষপথে যাচ্ছে 8টা, চতুর্থটায় কয়টা যাবে? চতুর্থটায় কয়টা যাবে? তো আমরা সবার আগে যদি ইলেকট্রন বিন্যাসটা শিখি, ইলেকট্রন বিন্যাসটা শিখলে, এই অধ্যায় তো ইলেকট্রন বিন্যাসও আছে তাই না?
তোমরা টেনে পড়ো, ইলেকট্রন বিন্যাস কে কে পারে একটু হাত তোলো তো, বা আমাকে একটু জানাও তো। ক্লিয়ার স্যার, অনেক নতুন জিনিস শিখলাম, ধন্যবাদ স্যার। বদরুন নাহার, ধন্যবাদ ধন্যবাদ। এই যে সানজো ইলেকট্রন বিন্যাস করে দিছে, ইজি, এগুলা পারি। দুপুর থেকে ক্লাস করতেছি স্যার, আমি পারি। আচ্ছা, তাহলে পারলে আমার জন্য আর একটু ভালো হবে। প্যারা নেই, আমি বুঝতে পারছি তোমাদের কোন কোন চ্যাপ্টারের সমস্যা, আমি বুঝতে পারছি কোন কোন চ্যাপ্টারে অর্গানিকের সমস্যা, 11 অধ্যায় পারো না, বা জারণ বিজারণ, সমস্যা নাই। তোমার বিশ্বাস রাখো, আমি এমনভাবে শেখাবো তোমার কেমিস্ট্রি একটু কঠিন লাগবে না। আমি পারি, আমি পারি। যারা না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি পারলে এটার অ্যান্সারটা তাহলে দাও। প্রথম কক্ষপথে 2টা, বুঝলাম। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 18টা যাবার কথা, কিন্তু এনে 18টা না, যে ফার্স্টে 8টা গেছে, দেন কয়টা যাবে বলো তো? চতুর্থ কক্ষপথে 2টা গেল, তারপরে কয়টা যাবে? তারপরে এখানে 10টা, এটা একটু অন্য কালি নেই, এখানে 10টা যাবে। এটা হলুদ না নিয়ে অন্য একটা নেই, দেখি বেগুনি নি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এখন গুনে দেখো তো, 2টা 8টা, 18টা। 18, 18 আর 2 কত? 18, 18। ফার্স্টে কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে আগে তৃতীয়টা 8টা যাবে, দেন হচ্ছে চতুর্থতে 2টা যাবে, তারপরে আবার তৃতীয়তে আসবে। কিভাবে ঘটতেছে একটু খেয়াল করো। স্যার আমি পারি, ওকে। আচ্ছা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা তাহলে একটু বলো তো। জিঙ্ক 1s, 1s, 2s, 2p, 3s, 3s2, 3p6, 3p6, 4s2, 3d, 3d কত? 3dতে কয়টা যাবে? এখানে হচ্ছে কত? 2 আর 2 4, 4 আর 6 10, 10 12, 18, 20, এখানে হচ্ছে 10টা যাচ্ছে। ঠিক আছে, এখানে অনেকে প্রশ্ন করে, স্যার 3d আগে দিব নাকি 4s আগে দিব? খোকা, তুমি যে কোনোটা আগে পরে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ইলেকট্রনটা ঠিকভাবে দিতে হবে। ইলেকট্রনটা আগে পরে দিলে ঝামেলা আছে। ইলেকট্রনটা আগে ফিল আপ করতে হবে 4s এ, দেন হচ্ছে 3d তে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আউফবাউ নীতি অনুসারে। স্যার আমি পারি, স্যার আমি পারি। ওকে, 3d10, ওকে। ইসরাত জাহান দিছে। আউফবাউ নীতি কি স্যার? আউফবাউ নীতি হচ্ছে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন হচ্ছে বেশি শক্তি স্তরে ইলেকট্রন যাবে, ওই বিষয়টা হচ্ছে আউফবাউ নীতি। এটা আউফবাউ নীতিটা আগে করায়নি, বুঝতে পারছি। আউফবাউ নীতিটা আগে করায়নি। আউফ বাউ নীতি, এই তোমরা আবার মনে করো না যে এটা আউল ফাউল নীতি। আউফ বাউ নীতি, ঠিক আছে, আউল ফাউল নীতি না কিন্তু, হ্যাঁ। ওকে ফাইন। আউফ বাউ নীতিতে এখানে দেখো, খেয়াল করো, 1s, 2s, 2p, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, ঠিক আছে। তারপরে হচ্ছে 5s, 5p, 5d, এভাবে চলতে থাকবে। 5d, 5f, এভাবে চলতে থাকবে। তো ইলেকট্রনগুলো এভাবে যাবে, ফার্স্টে 1s এ যাবে, দেন 2s, তারপর এটাই যাবে, তারপরে এইভাবে যাবে, এভাবে যাবে 1s, তারপরে 2s এ যাবে, 2p যাবে, 3s, 3p, 3d, 4s, 4p, তারপর 4d তে যাবে, তারপর 5p তে যাবে, এভাবে যাবে। কিন্তু কেন যায় এটা এইচএসসি তে পাবেন। আহ্বান নীতি কি? আচ্ছা, হ্যাঁ, ইয়া লেখছে সানজিদ ইসলাম সানজু, গুড। এইচএসসি তে আসলে আছে। ওকে ফাইন। তো এই জিনিসটা একটু তোমাদের শিখতে হবে। এখানে আহ্বান নীতিটা হচ্ছে
ফার্স্টে কম শক্তি স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে, দেন বেশি শক্তি স্তরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মটা। এখন খেয়াল করো, আমরা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম 9 কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এন এল। ঠিক আছে, আরও আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এগুলো অনেক আছে। হুনসের নীতি বুঝায় দেন খোকা, হুনসের নীতি বুঝালে তো এখানে সবাই বিরক্ত হয়ে যাবে। পাউলির নীতি আছে, হুনসের নীতি আছে, ফাজালের নীতি আছে। তো এইগুলো তো এইচএসসি টার্ম। আবার তো হ্যাঁ বুঝাই দিব, আচ্ছা যদি সময় পাই বুঝাই দিব, বাট আগে মেন বইটা একটু শেষ করে নিই। হ্যাঁ, মেন বইটা শেষ করে তারপরে বুঝাই দেবো। কারেন্ট চলে গিয়েছিল, লিসন মিস, সমস্যা নেই, এটা তো মনে হয় রেকর্ড থাকবে। হ্যাঁ, হুনসের নীতি, সোহেল ঠিক, হুনসের নীতি, হুনস বইয়ে নেই। ঠিক আছে, এগুলা পরবর্তীতে যদি সময় পাই বইটা শেষ করে তারপরে এগুলো আলোচনা করব, তোমরা যদি শিখতে চাও। ঠিক আছে, আগে এই জিনিসটা একটু দেখা যাক। n = 1 হলে এল এর মান হচ্ছে 0। এল কোনটা দ্বারা কি বোঝাইতেছে একটু ভালো করে খেয়াল করো। n = 2 হলে এল এর মানটা হচ্ছে 0 1। n = 3 হলে এল এর মানটা হচ্ছে 0 1 2, 0 1 2। n = 4 হলে এল এর মানটা হচ্ছে 0 1 0 1 2 3। ঠিক আছে, আর লাগতেছে না আপাতত, এই 0 দ্বারা ইন্ডিকেট করতেছে। আচ্ছা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু ভালো করেই বোঝাই দিই। এটা সাপোজ একটা কক্ষপথ, এটা কি একটা কক্ষপথ, বা এইটার আরো নাম আছে কক্ষপথ, প্রধান কক্ষপথ, অরবিটাল বলো না এটারে, খবরদার। এটার কি বলবো? অরবিট বা শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, একই কথা। ঠিক আছে, তো এর মধ্যেও ইলেকট্রনগুলা যে এইভাবে ঘুরতেছে না, এই যে এইভাবে নিজেরাও কিন্তু ঘুরে, এভাবে তো ঘুরতেছে, নিজেরাও এভাবে ঘুরতেছে ইলেকট্রন। বুঝতে পারছো? আবারও বলতেছি, এই কক্ষপথে এরকম ইলেকট্রনগুলো ঘুরতেছে, ওকে ফাইন, কিন্তু নিজেরাও এরকম ঘুরতেছে। তো নিজেদের যে কক্ষপথ, নিজেরা যেভাবে ঘুরতেছে না, ওটারই বলতেছি হচ্ছে উপশক্তি স্তর। ওটার কি বলতেছি? তোমরা বাংলা ব্যাকরণে পড়ে থাকবা, শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। শব্দের অর্থ কি? ক্ষুদ্র। তো ক্ষুদ্র, এখানে এটা যে বৃহৎ একটা শক্তি স্তর, এই বৃহৎ শক্তি স্তরের মধ্যেও একটা ক্ষুদ্র শক্তি স্তর থাকে। এই ক্ষুদ্র শক্তি স্তরে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতেছে। বুঝতে পারছো? তো ওই শক্তি স্তরের নামগুলো হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এখন এস এর মানটা হচ্ছে 0। এস এর মানটা কত? 0। এস এর মান হচ্ছে 0, পি এর মান 1, ডি এর মান 2, এসপিডিএফ এর মান হচ্ছে 3। খোকা এটা জানো ভাইবো না যে স্যার বলছে এসে ইলেকট্রন ধারণ ক্ষমতা 0, এটা কিন্তু ভাইবো না। এসে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 কিভাবে আসে, এইটার বা মাধ্যমে আসবে, এখনই শিখবো। ঠিক আছে, অনেকটা আর্থের মতো। 0 1 2 3, ফারহানা আক্তার। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, তাহলে এস এর মান 0, এই লাইনটা কিন্তু লাগবে আমাদের, এই লাইনটা আমাদের লাগবে। তাহলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²।
তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1 2 × 12 + 1। এখন আমরা এইখানে দেখব এস এ তাহলে কয়টা ধরে, এস তো উপশক্তি স্তর, উপশক্তি স্তর কোন কোনগুলা, এসপিডিএফ, এসপিডিএফ এটা হচ্ছে উপশক্তি স্তর, এসপিডিএফ কি উপশক্তি স্তর। স্যার অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি, খোকা এটাই বললাম, অরবিট হচ্ছে বড়টা আর অরবিটাল হচ্ছে এই ছোটটা, উপশক্তি স্তরটাকে বলতেছি অরবিটাল, আবারও বলতেছি ছোটটা উপশক্তি স্তরকে বলতেছি অরবিটাল আর বড়টারে বলতেছি অরবিট। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ ফারহানা আক্তার রাইট, এস এর মান 0, পি এর মান হচ্ছে 0, না 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 ফারহানা এটা না, পি এর মান 1, এস এর মান 0, পি এর মান 1, পি এর মান 1, এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান দেখো তুমি এটা খেয়াল করো, আমি দেখাই দিতেছি। এই তো সোহেল, গুড, ভেরি গুড, সোহেল তো পারে মাশাআল্লাহ। দেখো খেয়াল করো, এখন এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালে, এই যে অরবিটাল এটারে বলতেছে অরবিটাল, এস অরবিটালে তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা। একটু খেয়াল করা যাক কিভাবে আসছে, সূত্র কি জানো তোমরা, সূত্র জানো হচ্ছে 2 × 12 + 1। আচ্ছা স্যার এস এর মান 0, পি এর মান 1, এসপি ডি এর মান 2, এফ এর মান হচ্ছে 3, এইভাবে হবে, এইভাবে হবে ফারহানা আক্তার, এইভাবে হবে, এইভাবে তুলে রাখো একটু, ঠিক আছে। এটা জাস্ট মানটা একটু বসাই দিয়ে দেখো, এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 2 × 2, এল এর মানটা 0 + 1, তাহলে বুঝতে পারতেছো 2 এর সাথে 0 গুণ করলে আসতেছে 0, তারপরে 0 সাথে 1 যোগ করলে 1, 1 আর 2 গুণ করলে 2। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তো এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এসপি ডি অরবিটালে 10। আজমির হক রাইট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, এফ এ হচ্ছে 14টা, এটা মানরা এভাবে তুমি বসাই দিবা। তারপরে সেম ভাবে তুমি লিখবা, আমি লাস্টে এটা করতেছি, এফ এ দেখি, এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তার মানে 2 × 12 + 1, 2 × 2, এল এর মান কত খোকা, এল এর মানটা কত আসবে একটু দেখো তো, এফ এর জন্য এল এর মানটা কত 3, তো এখানে 3টা বসায় দাও, এখানে 3টা বসায় দাও +1, তবে 3 × 2 = 6 আর 1 7, 7 × 2 এই যে সে 14। কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, একটু রেসপন্স দিও। স্যার কখন এস এর মান 0, সব সময় এস এর মান 0 খোকা, সব সময় এস এর মান 0। আরে কখন 2, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, বাট এস এর মানটা 0, এস এর মানটা 0, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এইটা বলছি, বুঝতে পারছো। শুধু এল এর মান বসাইলে হবে, রাইট খোকা, এই তো সোহেল ভেরি গুড, শুধু এল এর মানটা বসাইলে এটা পাবো। এখন আসো ওই প্রধান শক্তি স্তর আর সহকারী শক্তি, মানে প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তরের মধ্যে একটু সম্পর্কটা দেখে ফেলি আমরা। আসো তো একটু সম্পর্কটা আমরা দেখে ফেলি, একটু সম্পর্কটা দেখে ফেলি, খেয়াল করো। এই দেখো 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, আপাতত আর যাচ্ছি না, নিচে গেলে সেমই হবে, নিচে গেলে সেমই হবে। এটা আর একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এই যে
এই যে যে পাশে যে মানটা আছে, এই যে অন না, এই অনটারে বলতেছি প্রধান শক্তি স্তর, ঠিক আছে? অনের সাথে যে থাকবে ওটারে বলবো হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে? তো এন এর এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এল, ঠিক আছে? তা প্রথম প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 না, এই যে, তো সেই এস এর এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, মিলছে? মিলছে। এসেও ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তারপরে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালে 6, এই দুটো যোগ করলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। আশা করি বুঝতে পারছো। তৃতীয়টাতে একটু দেখা যাক। এইখানে হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এইখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এইখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। তো 10 আর 6 16, 16 আর 2 18, এই যে সেই 18। আশা করি বুঝতে পারছো। লাস্টেরটা, এইখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এইখানে হচ্ছে 6, এইখানে 10, এইখানে হচ্ছে 14, সবগুলা যোগ করে দেখো 32 আসবে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে সম্পর্কটা এইখানে দেখা যায়, আউবাউ নীতিতে এখানে দেখা যায়। একটু রেসপন্স দাও ভাইয়া, যদি বুঝে থাকো একটু রেসপন্স দাও। এটাই হচ্ছে পার্থক্য, সম্পর্কটা, যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, প্রথমে এসে 2টা, বাকিটাই 6টা, এটা পিতে 6টা, মোট 8টা, ঠিক আছে? মিলছে কিনা? তো এটা পুরাটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। পুরাটাকে কি বলবো? দ্বিতীয় কক্ষপথ। এই পুরাটা, এই পুরাটারে দ্বিতীয় কক্ষপথ বলবো, এই পুরাটারে বলবো তৃতীয় কক্ষপথ, ঠিক আছে? এই পুরাটারে বলবো চতুর্থ কক্ষপথ, পুরাটা। এখন একটু খেয়াল করো, এখানে n ইকুয়াল টু 2 না, এই দেখো তো n ইকুয়াল টু 2 না, n ইকুয়াল টু 2 হলে এল এর মান কয়টা আসতেছে? এল এর মান 2টা আসতেছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। পি এর মান যে বলছিলাম 1। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, ধন্যবাদ। নাকিব জি স্যার ক্লিয়ার। আরো ক্লিয়ার করতেছি, দেখো এখানে n এর মান 2 নাই, দেখো 2, s এর মান কত? 0 আর 1, এই যে মিলছে। একটু আগে যেটা করাইছিলাম, n এর মান 3 হলে, n ইকুয়াল টু 3 হলে l এর মান কয়টা আসে ভাই? বলো তো তোমরা, n এর মান কয়টা আসে? l এর মান আসে হচ্ছে 3টা, 0 1 2, 0 1 2 আসতেছে না? বুঝতে পারছো? ঈশ্বর জাহান ক্লিয়ার, ধন্যবাদ। তো এই ছিল সম্পর্ক, এটাই ছিল সম্পর্ক প্রধান কক্ষপথ, প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক এটাই ছিল। ওকে ফাইন। এখন এখন একটু খেয়াল বয়ে যাওয়া যাক। এই যে এই জিনিসগুলো একটু পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, এইগুলা তো বুঝাই দিছি সুন্দরভাবে। এই দেখো এখানে যে এল এর এই যে এটা এমসিকিউ তো আসবে না খোকা, 100% এমসিকিউ তো আসবে, 100% মিস নাই। আমি কিন্তু কয়েকটা এমসিকিউ শিওর ভাবে বলে দিতেছি আসবে, শিওর ভাবে। তার মধ্যে এই একটা এমসিকিউ একটু খেয়াল করো, এই এমসিকিউটা আসবে। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা, অরবিটালে মানে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1, ঠিক আছে? অরবিটালে ইলেকট্রন সংখ্যা এটা, আর অরবিটে ইলেকট্রন সংখ্যা 2n², ঠিক আছে? এইটাই হচ্ছে, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আসবে। ওকে ফাইন, পরবর্তীটা যাওয়া যাক। তো এইভাবে আসে। তো পরবর্তীতে যে আউবাউ নীতি, এটা তোমাদের বইয়ে আছে। এখানে অনেক খ মার্কের একটা প্রশ্ন তো শিওর আসে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না যে 4s-এ কেন যায়? এটা তো অনেক আসে, ঠিক আছে? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না যে 4s-এ কেন যায়? আচ্ছা, এটা একটু করাইনি আমরা, খেয়াল করো। পটাশিয়াম কে পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s 2s 2p 3s 3p 3d, এখানে একটাও যায় না, 4s-এ একটা যায়। এখন এই 4s 3D-তে না যে 4s-এ কেন যায়?
3D-তে না গিয়ে 4s-এ কেন যায়? 3D-তে একটাও যায় না, কেন যায় না একটু খেয়াল করো। সেটা হচ্ছে আউবয় নীতি অনুসারে কম অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন বেশি অরবিটালে ইলেকট্রন যাবে, বেশি শক্তির অরবিটালে ইলেকট্রন যাবে। তো অরবিটালের শক্তিটা মাপবো কিভাবে? n+l এর মাধ্যমে। একটু খেয়াল করো। তাহলে 3D অরবিটালের শক্তি, 3D অরবিটালের শক্তি 3D অরবিটালের শক্তি n+l। এখানে একটু খেয়াল করো তো, n এর মানটা 3 না, n এর মানটা 3, l এর মানটা কত খোকাই? যে l, d এর জন্য l কত, d কত, sp/df, d মান হচ্ছে 2, তাহলে মোট মান আসতেছে 5। আচ্ছা এখন 4s অরবিটালের শক্তিটা মাপো তো। 4s অরবিটালের শক্তি সমান 4s, n এর মান 4, এই যে n, এটা হচ্ছে n, এটা হচ্ছে l, n এর মানটা হচ্ছে 4, l এর মানটা কত, 0, n এর মানটা 0, দ্যাট মিন্স 4 আসতেছে, দ্যাট মিন্স কি আসতেছে, 4 আসতেছে। ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা একটু বুঝাই দেন। ওকে ওকে সোহেল, এই যে ব্যতিক্রমটাই বোঝাচ্ছি, একটু খেয়াল করো। এটা আমার প্রি টেস্ট এক্সামে ঘ নঙে আসছিল। ওকে, n+l এর মান কম হলে তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ভেরি গুড, এই যে আজমির হক, ভেরি গুড, ভেরি গুড। ইয়েলো কালার, আচ্ছা স্পষ্ট, আচ্ছা খোকা আমি, আচ্ছা সরি, আচ্ছা এটা এখন একটু করে দিই, কালো কালার। ওকে সরি, আমি আর ইয়েলো কালার ইউজ করব না। ওকে আচ্ছা, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 0, 4 আর 0 যোগ করলে কত হবে? 4 হবে, একদম ইজি 4। তাহলে বলো n+l এর মান যার কম সে আগে প্রবেশ করবে, তারপর n+l এর মান যার বেশি সে পরে প্রবেশ করবে, নর্মাল সিস্টেম। রেড কালার দিয়ে লিখেন। কালোতে কি বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো কালো, আচ্ছা সমস্যা, এটাতে একটু জানাও তো, বুঝতে অসুবিধা হলে আমি রেড কালার দিয়ে লিখবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে ফারহান আক্তারে, রাইট, 5 and 4, ভেরি গুড। তাহলে তো কোনটাতে আগে প্রবেশ করবে? 4s-এ আগে যাবে, দেন কিসে যাবে? 4s-এ আগে যাবে, দেন 3D-তে যাবে, তারপরে 3D-তে যাবে। 4s-এ আগে যাবে, তারপরে 3D-তে যাবে। তো এটা একটু মাথায় রেখো। 4s-এ আগে প্রবেশ করবে, তারপর 3D-তে যাবে। সোহেল, নাম বলতে একটু ক্লিয়ার করে বলো, কোনটা বুঝোনি? না স্যার, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ও আচ্ছা, ওই না, আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, এখন তাহলে এই যে এইটা একটু যাব আমরা, সবচেয়ে লাস্ট টপিক, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। এইটা হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করব একদম ক্লিয়ার করে, ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব। বইয়ে একটু কাছে মানে ভাই বোন, এই জিনিসটা এতটুকু বৃহৎ আলোচনা এটা, ঠিক আছে? ওকে সোহেল, ওকে ঠিক আছে, কালো কালার দিয়ে লিখতেছি। হ্যাঁ ইসরাত, ঠিক আছে, ভেরি গুড। ওকে আচ্ছা, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা একদম ইউপ্যাক, অর্থাৎ ইউপ্যাক কত সালে হয়েছিল বলো তো একটু? IUPAC 1961 সাল, বলেই দিলাম। ওকে ফারহান আক্তার, ওকে আচ্ছা, ওকে কালার চেঞ্জ করতেছি না। আচ্ছা একটু খেয়াল করো, ওকে ফাইন। এখন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু দেখা যাক। সবার আগে যে স্কেলটা নিয়ে আপেক্ষিক পারমাণবিক ভরটা স্টার্ট করা হয়েছিল সেটা হচ্ছে অক্সিজেন স্কেল। এখন তো কার্বন স্কেল চলতেছে, স্কেল কি হ্যান তেন ওইটা বলতেছি, একটু পরে বলতেছি, একটু খেয়াল করো। তো 6 অধ্যায় পড়ছো আশা করি তোমরা, যেহেতু 10-এ উঠছো, 6 অধ্যায় হালকা অন্তত অ্যাভোগাড্রোর সংখ্যাটা নিয়ে আলোচনা, যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা অন্তত জানো, এটা বিশ্বাস করি। তাহলে একটু খেয়াল করো,
16 গ্রামে 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন পরমাণু সমান 16 গ্রাম। এই কথাটা কে কে জানে না? এটা সবাই জানে। তাহলে একটি অক্সিজেন পরমাণু সমান কত? 16 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। দ্যাট মিনস কত আসতেছে? 1.660 ইন্টু 10⁻24 গ্রাম এটা আসতেছে। এইটাই ছিল অক্সিজেন স্কেল। তারপর কার্বন স্কেল, এই সেম ভাবে কার্বনটা বের করবা। এতটি কার্বন পরমাণু সমান 12 গ্রাম, একে কত বের করতে পারবা। তারপর হচ্ছে অক্সিজেনের স্কেলটা বের করতে পারবা। ঠিক আছে, সরি এটা তো অক্সিজেন আসে না, এটা হাইড্রোজেনেরটা। অক্সিজেনেরটা কত আসবে? অক্সিজেন আসবে 2.656 10⁻23 এত গ্রাম। এটা হচ্ছে অক্সিজেন। তো হাইড্রোজেনেরটা বের করতে পারবো, অক্সিজেন বের করতে পারবা। তো আমি একটু এইভাবে যেটা তৈরি করছি, যে বের করছিল হাইড্রোজেন স্কেল, তারপর অক্সিজেন স্কেল, এই জিনিসগুলো তৈরি করা হয়েছিল তৎকালীন সময় 1961 সালে ইউপ্যাক পদ্ধতিতে, যেটা লেখে 1961 সালে, বিফোর মানে 1961 সালের আগে। হাইড্রোজেন স্কেলের মানটা ছিল 1.660 ইন্টু 10⁻24। অক্সিজেন স্কেল ছিল 2.656 10⁻23 এত গ্রাম। তারপর কার্বন স্কেল ছিল 1.9924 ইন্টু 10⁻24। এটা একটু মনোযোগ দিও, এটা সবার কাছে একটু হার্ড লাগে। ঠিক আছে, আমি একদম ক্লিয়ার করতেছি প্রথম থেকে। তো হাইড্রোজেন স্কেল দিয়ে কাজ করা হতো। সেই সময় তো পরমাণু সব আবিষ্কার হয় না। এখন কয়টা চলতেছে? এখন তো 118টা, আরো তৈরি হবে, সামনে দেখবে আরো আছে। এগুলা কি এক্সামে আসবে? এগুলা সালটা আসতে পারে 1961 সালে, পরবর্তীতেই তো। ইউপ্যাক কত সালে? তোমরা একটু বইয়ে দেখবা। ইউপ্যাকটা তো তোমাদের তো আবার শর্ট সিলেবাস। ইউপ্যাক জেনে রাখলা, ইন্টারন্যাশনাল পদ্ধতি যেটা শুরু হয়েছিল 1961 সালে। ঠিক আছে, তো এটা কিসের মান? এটা হচ্ছে অ্যাভোগাড্রো, সোহেল। এটা তো অ্যাভোগাড্রোর মান, অ্যাভোগাড্রোর সংখ্যা না, অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে ফাইন। এটা হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, আর একটা হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভর। তো এটা লিখে দিতেছি, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। ওকে, একটু খেয়াল করো তাহলে। এখন এরকম আইসোটপ আছে, আইসোটপটা হালকা একটু বলে নিই। প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন সে সকল মৌলগুলো, সেটাকে কি বলবো? আইসোটপ বলবো। একটা মৌলের একাধিক আইসোটপ থাকতে পারে। সোহেল বুঝতে পারছো? এই যে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা 6ষ্ঠ অধ্যায় আছে, তখন এটা নিয়ে আরো ক্লিয়ার ভাবে আলোচনা করব। ঠিক আছে, একটু খেয়াল করো তাহলে। ওকে, তো স্লাইডে একটু দেখা যাক। স্লাইডে এখানে একটু বইয়ে একটু খেয়াল করো যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে কার্বন 12 আইসোটপের 1/12 অংশ। 1/12 অংশরে কি বলতেছি? এই যে মানটা আছে না, এইটাই এখন বর্তমানে স্কেল হিসেবে কাজ করতেছে তোমাদের। ঠিক আছে, খেয়াল করো। এই যে এটাকে কি বলবো? এক অ্যাটমিক ম্যাস ইউনিট, AMU। এটাকে কি বলবো? AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। এক অ্যাটমিক ম্যাস ইউনিটের মান হচ্ছে
1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এটাকে আদর করে ডালটনও বলে, 1 ডালটন, 1 ডালটন। এটাকে কি বলবো? 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ডালটন। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন 12 পরমাণুর 1/12 অংশরে বলবো 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ডালটন। এখন যে কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারো, আণবিক ভরও বের করতে পারবা তুমি, আণবিক ভরও বের করতে পারবা। একটু খেয়াল করো, একটা দুটো শিখবো, একটা পরমাণুটা করবো, একটা কিসেরটা করবো, অণুটা করবো। ওকে, প্রোটন সংখ্যা সমান বা ভিন্ন ওই মৌলের আইসোটোপ। হ্যাঁ হ্যাঁ ঠিক সোহেল, ওকে ফাইন। একটু খেয়াল করো, প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা ভিন্ন। আচ্ছা, এটা একটু দেখা যাক, অ্যাটেনশন দাও সবাই, অ্যাটেনশন দাও। সবাই অ্যাটেনশন দাও। আমি যে কোনো একটা চুজ করব, বলো অক্সিজেন চুজ করব। এই অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান অক্সিজেনের একটি পরমাণুর ভর। অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? 2.656 10⁻⁻23 ডিভাইডেড বাই 1 অ্যাটমিক মাস ইউনিট। 1 অ্যাটমিক মাস ইউনিট 1.66 ইন্টু 10⁻⁻24। এটা করে দেখো, করে দেখলে দেখবা যে 16 গ্রাম আসছে। সরি, গ্রাম লিখবা না, আপেক্ষিক পারমাণবিক ভরে গ্রাম লিখবা না, কারণ এটাও গ্রাম, কাটাকাটি যে 16 থাকে, গ্রাম লেখা যাবে না। এটা ঠিক আছে, গ্রাম লিখবা, সমস্যা নেই, বাট এইখানে গ্রাম লিখবা না। এটা আরেকটা এমসিকিউ মনে পড়ছে, এটা আরেকটা এমসিকিউ যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই, আপেক্ষিক আণবিক ভরেরও একক থাকবে না। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। কিভাবে আসছে? তুমি যে কোনো মৌল বের করতে পারো। আচ্ছা, এখন একটা যৌগের বের করি তো, চলো তো পানিরটা বের করি আমরা, চলো। H2O এর ভর কত? হাইড্রোজেন 2টা আছে, অক্সিজেন 1টা আছে, 18 গ্রাম। ওকে ফাইন, তাহলে স্যার 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন, এতটি H2 অণু সমান 18 গ্রাম। তাহলে একটি H2 অণু সমান 18 ডিভাইডেড বাই 6.023 10⁻23। এই মানটা একটু বের করে ফেলি আমরা, তোমরাও করো আমার সাথে। 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 আসতেছে 2.9885 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম। তাহলে এই পানির আপেক্ষিক পারমাণবিক আণবিক ভরটা কিভাবে বের করব? H2O এর আপেক্ষিক আণবিক ভর, এখন কিন্তু পারমাণবিক ভর না, এখন হচ্ছে আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর সমান, একটু খেয়াল করো, আপেক্ষিক আণবিক ভর সমান এইটা, একটা পরমাণুর ভর, পানির একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কত? 1 অ্যাটমিক মাস ইউনিট 1.66 ইন্টু 10⁻কত -24। একটু ক্যালকুলেশন করে দেখো, 18 বা এর কাছাকাছি চলে আসবে, এটার কোনো একক থাকবে না কিন্তু। ঠিক আছে, এটা করে দেখো, এটা ভাগ হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24, এই তো 18.0032। ঠিক আছে, দ্যাট মিনস 18। কোনটা বুঝতেছেন না জেরিন বলেন? হ্যাঁ হ্যাঁ ইসরাত ঠিক, ভেরি গুড। 18.0030, 18.0030।
ঠিক আছে, অলমোস্ট 18 বলা যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আর এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, এইটা কোথায় বোঝেন নাই জেরিন বলেন তো আমাকে? এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6 চ্যাপ্টার করছেন, আমাকে একটু ফার্স্ট রিপ্লাই দেন জেরিন। 6 চ্যাপ্টার আপনি করছেন? ঠিক, ভেরি গুড, 18 হবে। হ্যাঁ 18ই আসছে, এই যে 18, অলমোস্ট 18। ঠিক আছে, এটা আমি আরেকবার রিপিট করতেছি, একটু খেয়াল করেন। এটা হচ্ছে একটা পরমাণুর ভর, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, একটা পরমাণু ভরটা আমরা বের করছি। ওকে ফাইন, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা একটু দেখো জেরিন। এখানে কি আছে? আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 পরমাণুর 1/12 অংশ না, এটাকে হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট বলে। একটু আগে আমরা আলোচনা করছিলাম এটাকে কি বলে, যে এই ভরটাই যে এই যে কার্বন 12 পরমাণুর 1/12 অংশ, এটারে বলবো হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, AMU, বানানটা লিখে দিচ্ছি দাঁড়াও। এটারে আরো বলা যায় 1 ডাল্টন। 1 ডাল্টন, এটা বই লিখে রাখো, এগুলো বই নাই। তো এটার মিনিংটা আমি একটু লিখে দিচ্ছি, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তো 1.66 ইন্টু 10⁻⁻²4 এটাকে বলবো 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ডাল্টন। সো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা করলেই তোমার কি পাবো? একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। সো এইটা আপেক্ষিক পরমাণু না, আপেক্ষিক আণবিক ভরও বের করতে পারবো। এই দেখো, আপেক্ষিক অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে একটি পরমাণুর ভর, এই যে উপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর ভর। তুমি হাইড্রোজেনেরটাও বের করতে পারো, কার্বনেরটাও বের করতে পারো। আর নিচে কি দিছি? 1 অ্যাটমিক মাস ইউনিট, কার্বন 12 পরমাণুর 1/12 অংশ যেটা। তো এটা ক্যালকুলেশন করলে 16। তারপরে এরপরে আমরা বলছি কি, আমরা পানি আণবিক ভরেরটাও বের করতে পারবো। ইচ্ছা করলে কি করতে পারবো? আণবিক ভরেরটাও বের করতে পারবো, সেটাই করছি। ঠিক আছে, যে H2 এর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে এটা, যে একটা অণুর ভর ডিভাইডেড বাই 1 অ্যাটমিক মাস ইউনিট। আশা করি এখন বুঝতে পারছো জেরিন, একটু রিপ্লাই দাও। ওকে ফাইন, তো এটাই ছিল হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো ক্লাস তো আর তেমন একটা নেই, আর একদম লাস্ট পর্যায়ে আছি আমরা, একদম লাস্ট পর্যায়ে আছি। তো এইগুলাই একটু বইয়ে দেখবা, সুন্দরভাবে দেওয়া আছে, একটু পড়বা। তারপর হচ্ছে যে শতকরা ব্যবহার, যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করা সিস্টেমটা একটু দেখো, খেয়াল করো। খুবই সিম্পল একটা জিনিস। আগে সূত্র না দেখে ম্যাথ দেখি আগে, দেখো, কারণ মাথায় ঢুকবে ফার্স্ট। সূত্র না দেখে ম্যাথ দেখলে একটু খেয়াল করো, খেয়াল করো। প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটা 35, ভেরি গুড, থ্যাংক ইউ জেরিন। আচ্ছা, প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটা 35 আর একটা 37। ঠিক আছে, এখন 35-এর পার্সেন্টেজটা কত দেওয়া বলো তো? 35-এর পার্সেন্টেজটা দেয়া 75, আর 37-এর পার্সেন্টেজটা দেয়া 25। তোমাদের কিচ্ছু করা লাগবে না, এই 35 আর 75 গুণ করব, প্লাস 37 আর 25 গুণ করব, গুণ করে 100 দ্বারা ভাগ দিব, যেটা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, বা শুধু আপেক্ষিক পারমাণবিক ভর বলতে পারো। গড় কথাটা বলছে কেন? কারণ এখানে এই যে আইসোটপ, একটা পরমাণুর যেমন হাইড্রোজেনের 7টা আইসোটপ আছে, ঠিক আছে, এর মধ্যে 3টা আইসোটপ প্রকৃতিতে পাওয়া যায়, হাইড্রিয়াম, ডিওডিনাম, ট্রিটিয়াম। ঠিক আছে, এর মধ্যে যে পানি দেখতেছো না, পানি H2O, 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 ভারী পানি যদি বলে সেটা হচ্ছে ডিওডেনাম অক্সাইড, D2O বলে এটারে। ঠিক আছে, এটা একটু ভারী পানি থাকে। হ্যাঁ, তো এই আর কি। তো আইসোটপ প্রকৃতিতে হাইড্রোজেন কয়টা পাওয়া যায়? 7টা, 3টা পাওয়া যায় প্রকৃতিতে, আর মোট আইসোটপ হচ্ছে 7টা। তো তোমার যেই পার্সেন্টেজটা দেয়া থাকবে সেটাই, যে 35, যদি 35, কারণ আইসোটপ কাকে বলে সেটাকে বলো প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন,
আবারও বলতেছি, প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন। তো এই যে ভরটা, এই ভরটা এই দেখো এখানে একটু খেয়াল করো, হালকা একটু খেয়াল করো, এখানে এই যে জুম করতেছি, এই যে ক্লোরিনের দুটো দেয়া আছে, ক্লোরিনের কয়টা দেয়া আছে? দুইটা দেওয়া আছে, একটা আছে 35 আর একটা 37। দেখো এদের কি সংখ্যা সমান? এই যে ভর সংখ্যা ভিন্ন, একটা 35 আর একটা 37, বাট প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হবে না। তো ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান, তাই এরা আইসোটপ। তা 35-এর পরিমাণটা দেওয়া আছে 75 আর 37-এর পরিমাণটা দেওয়া আছে কত 25। তো 35-এর সাথে 75 গুণ করব, প্লাস দিব, 37-এর সাথে 75 গুণ করব, প্লাস দিব, ভাগ করবো 100 দ্বারা, অ্যান্সার যেটা আসবে এটাই। দেখো একক কিন্তু গ্রাম দেওয়া নেই, কারণ এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর। 75 এবং 25, হ্যাঁ 75 যে পার্সেন্টেজ আর 25 হচ্ছে নিচেরটা ডিভাইডেড বাই 100। এর পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, একটু খেয়াল করো, আরেকটা ম্যাথ আছে, আমরা একটু দেখি। লাস্ট অন প্লাস শেষের পথে, এইখানে দেখো খেয়াল করো, প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ 63 আর 65, কপারের গড় আপেক্ষিক ভর হচ্ছে 63.5। তো একটাকে আমরা এক্স ধরে নিলাম, একটাকে এক্স ধরে নিলাম, আর একটাকে কি ধরবো? তাহলে পুরা দুইটা মিলে হচ্ছে 100। একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কি হবে? 100 মাইনাস এক্স। তো ওইটাই করতেছি যে কপার 63 এটা হচ্ছে x%, আর 65 যেটা সেটা হচ্ছে 100 মাইনাস x%। তো নর্মাল সিস্টেমটা কি ছিল বলো? সিস্টেমটা ছিল পার্সেন্টেজের সাথে এই ভরটা গুণ দিব, তারপর যোগ করব, কার সাথে যোগ করব? 65-র সাথে এই পার্সেন্টেজটা আবার গুণ করব, ডিভাইডেড বাই 100 করব, যেটা আসবে এটা। তো এক্স এর মান আসছে কত? 75%। তো এক্স এর মান 75% আসছে, তার মানে কপার 63 কপারের ভর, এইটার পরিমাণটা হচ্ছে 75%, আবার 25% কার? কপার। 65-র পরিমাণটা হচ্ছে 25%। আশা করি বুঝতে পারছো। তো এটা একদম ইজি একটা জিনিস ছিল, খুবই ইজি একটা জিনিস ছিল। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক ভর নির্ণয়, নর্মালি এটা তো আরো সোজা, যে এটা ক্যালকুলেশন পারো না, হাইড্রোজেনের H2SO4 ভর বের করতে পারবা, এগুলো একদম ইজি, একটু পড়বা এটা। তেজস্ক্রিয় আইসোটপ ও তাদের ব্যবহার, রেডিও অ্যাক্টিভ আইসোটপস অ্যান্ড দেয়ার ইউজেস। এখানে আইসোটপগুলো কি কি কাজে? রোগ নির্ণয়ে কাজ করা হয়, জীবাণু ধ্বংসের জন্য কাজ করা হয়। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম। পুষ্পা মানে এই বুঝি না এটা। স্যার প্রতিটা অধ্যায়ের সিকিউ করাবেন না? হ্যাঁ হ্যাঁ করাবো, তোমরা আগে তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যেটা প্রবলেম ভাবা আমাকে সেটা বলবো, আমি করাই দিব, সমস্যা নেই। একটি কার্বন 12 আইসোটপের পারমাণবিক ভরের এত অংশ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা যে 1 অ্যাটমিক মাস ইউনিট বোঝায় বা 1 ডাল্টন বোঝায়, ওই পরিমাণটা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 ডাল্টন। সব সময় খালি এটা বলে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ও মজার মানুষ, ঠিক আছে, সমস্যা নেই, চিল চিল। পুষ্পারাজ ঝুঁকেগা নেই, তাই তো? ওকে ওকে, যাই হোক, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ইউজ করা হয়। এখানে কয়েকটা এমসিকিউ আমি 100% দাগাই দিচ্ছি, যদি না আসে তো তোমরা আমার বইলো যে স্যার আপনার কথাটা ভুল হয়েছে, আসে নাই। এই যে টেকনেশিয়াম 99, এটা শরীরের ভেতরে প্রবেশ করানো হয় কিসের জন্য? রোগক্রান্ত ছবি তোলা সম্ভব এই পদ্ধতি, ইনজেকশনের মাধ্যমে। এত। আর এর লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। এইটা একটু দাগ দাও, এই দুটা দাগ দিছো, এই দুটা 100% আসবে, মিস নাই। আর একটা জিনিস, এই যে তেজস্ক্রিয় আইসোটপ 131 আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পানি পান করানো হয় রোগীকে, কিসের কারণে? থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য
এই যে থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য এই যে 131 এটা তারপরে আরেকটা যে কোবাল্ট 60, এই যে কোবাল্ট 60 গামারশ্মি ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে। আর রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় 32P ফসফরাস 32 এটা ইউজ করা হয়। স্যার আপনি কি মাদ্রিদ ফ্যান? হ্যাঁ খোকা, আমি মাদ্রিদ ফ্যান। যাই হোক, কিন্তু বার্সেলোনাও ভালোবাসি, মেসি আমার ফেভারিট প্লেয়ার, মেসি। ওকে, ওকে সোহেল, বুঝতে পারছো ওইটা যে কার্বন 12 পরমাণুর 1/12 অংশ, এটা কি ওটা বুঝতে পারছো? একটু জানাও তো। এই যে এইগুলো কিন্তু এমসিকিউ, এই যে দাগ দিলাম এগুলো কিন্তু এমসিকিউ, ঠিক আছে? এরপরে একটু খেয়াল করো, এই যে কৃষিক্ষেত্রে এই যে ক্ষতিকারক পোকামাকড় আক্রমণ করলে এটা নিরাময়ের জন্য আইসোটোপ ইউজ করা হয়। একটু খেয়াল করো পরবর্তীতে, ওই যে বিদ্যুৎ, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা তো আছে, ইউরেনিয়াম প্লুটোন ইউজ করে এগুলা তৈরি করা হয়। ক্রিস্টিয়ানো রোনালদো, স্যার আপনি কি মাদ্রিদ ফ্যান? হ্যাঁ হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান। আর যারা ভালো খেলে ওদেরই ভালো লাগে ভাই, সবাই ভালো খেলে। স্যার দাগাই নাই তো নিচে। খোকা কোনটা দাগাও নাই একটু বলো না, কোনটা দাগাও নাই? এই যে এটা, এই যে টেকনেশিয়াম 99, এটা কোন কাজে লাগে? টেকনেশিয়াম 99 লাইফ টাইম 6 ঘন্টা। তারপরে ওই যে থাইরয়েড গ্রন্থি, দেখবা যে অনেকের এরকম গলা ফুলে যায়, ওই কোষটাকে ধ্বংস করার জন্য আয়োডিন 131 দ্রবণ পান করাইলে ওটা ভালো হয়ে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে কোবাল্ট 60 টিউমারের উপস্থিতি নির্ণয়, টিউমারের উপস্থিতি নির্ণয় বা নিরাময় আইসোটোপ কোবাল্ট 60 ইউজ করা হয়। কোবাল্ট 60 নির্গত গামারশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে। রক্তের লিউকোমিয়া চিকিৎসায় কি করা হয়? ফসফরাস 32 ইউজ করা হয়। ওকে ফাইন, দাগ দাও এখন জেরিন। ওকে, তার বাকিটা একটু পড়লে পারবা, ঠিক আছে? এই আর কি। তো এইগুলা হচ্ছে একটা থার্ড চ্যাপ্টারের বাকিটুকু ছিল, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন নিব, বলো। ক্লাস তো শেষ, মানে ওয়ান শট নিছি তো, সব আলোচনা করছি একবারে। ওকে ওকে স্যার আমার দাগানো আছে লাইফ টাইম 6 ঘন্টা। হ্যাঁ সোহেল, এটা কিন্তু আসবে, দাগ দিয়ে রাখো। TC99 গামা রশ্মি, ওই যে বলছিলাম না রেডিও অ্যাক্টিভ কণিকা, পড়ানোর সময় একটু আগে বলছিলাম না যে স্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, ওইগুলাই হচ্ছে এগুলা। এই কণিকাগুলা দিয়ে কি করা হয়? জীবাণু ধ্বংস করা হয়। স্যার আমার দাগানো আছে। ওকে ফাইন, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, আমি অ্যান্সার দিতেছি। জেরিন আপনি দাগ দিতে পারছেন? স্যার আমার 3:30 থেকে ক্লাস করতেছি টানা। ওকে স্যার, ওকে, পরিশ্রম করেন, ইনশাল্লাহ ফল পাবেন। যখন ক্লাসটা পাবেন না তখন ভালো লাগবে। আর টেনশন করেন না, কেমিস্ট্রিটা নিয়ে টেনশন করেন না, তো ইজি একটা চ্যাপ্টার তো, মানে যখন একটু হার্ডটা পড়াবো তখন আর একটু ভালো করে বুঝতে পারবেন। কেমিস্ট্রি প্রো সোহেল, প্রো ঠিক আছে, অর্গানিক করায় নেই তখন প্রো বলতে পারবা না। আজকে যাইনি, আজকে যাবো না মনে হয় চলতেছে না, চলতেছে মনে হয়।
হ্যাঁ 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 এই তন্ময় বাইরে বলে দেখবো না। আমার হচ্ছে রবিবার দিছে আর হচ্ছে এইটা আজকে 6:30টায়। আচ্ছা ম্যাম। স্যার 50 বাজে ব্যতিক্রম প্রবলেম, 50 পেজের ব্যতিক্রম প্রবলেম। 50 পেজের কি ব্যতিক্রম প্রবলেম খোকা? দেখি তো। 50 পেজের 11, 53, 48, 49, 50 ব্যতিক্রম প্রবলেম কই? এটা তো নর্মালি, এটা তো ইজি। হ্যাঁ এটা ইজি তো, ব্যতিক্রম কই? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা টাটা, আল্লাহ হাফেজ, থাকো তোমরা। এই অধ্যায়ের হ্যাঁ যে যেটা সমস্যা প্রবলেমগুলো নিয়ে আসবা নেক্সট ক্লাসে, ইনশাল্লাহ করাই দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলা করার চেষ্টা করবা, ঠিক আছে? তো থাকো। আর অর্গানিক কেমিস্ট্রি চিন্তা করো না, আমি যদি না বুঝাইতে পারি আমি ক্লাস নিব না। যাও বললাম, আমি যদি অর্গানিক তোমাদের না বুঝাইতে পারি তাহলে আমি ক্লাসই নিব না। অর্গানিক জারণ বিজারণ যে কঠিন জিনিসগুলো ওইগুলা ইনশাল্লাহ অনেক ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। তো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।